নমস্কার, আমি অভিজিৎ। আজকে আবার এসেছি আপনাদের সামনে একটি গল্প নিয়ে। গল্পটির নাম অভিশপ্ত। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। এনার জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে, মৃত্যু 1 নভেম্বর 1950 সালে। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প নিয়ে খ্যাত। পথের পাঁচালী ও অপরাজিত সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। এছাড়াও 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী উনি লিখেছেন। তার লেখা পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসটির জন্য এনাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর উনি লাভ করেন। শুরু করছি আজকের গল্প অভিশপ্ত। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার জীবনে সে একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর 3 আগেকার কথা। আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠল। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্প গুজবের সময় কাটতে লাগলো। সময়টা পুজোর সময়। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে খালে এসে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিক দিয়ে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না ঝিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি বেত ফার্নের গাছের জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলে আমি ছইয়ের বাইরে এসে দেখতে লাগতেন। বরিশালের সেই অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইলের দক্ষিণে পশ্চিমে হাতিয়া ও সন্দ্বীপ। আরেকটু রাত হলো। খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুষ্ট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারেই নেই। শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, আরে এত এত রাতে আর বাইরে থাকবেন না, ছইয়ের মধ্যে আসুন। এইসব জঙ্গল আর কি, মানে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তাঁরই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, নৌকা কি আর বড় নদীতে পড়বে? এত রাতে আর সেই নদীতে পাড়ি জমাতে পারবো নি। এখানেই নৌকা রাখি। নৌকা সেখানেই বাঁধা ছিল। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো কেমন যেন চুপ করেছে। সঙ্গীকে বললুম, মশাই, এত সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার উপরে? সঙ্গী বললেন, না পড়লে আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের কাছে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন, একটু
শোয়া যাক, ঘুম তো আর হবে না, আর ঘুমানোও ঠিক নয়। আসুন একটু চোখটা বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম তবে আমি বা কেন মিথ্যে জেগে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে ভেসে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এই বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলুম, গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটানা সুরের ঢেউ কানে এসে পৌঁছায়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে এলো, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো। তারপরেই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমন নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারদিকের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো। বনভূমির নীরব, শুধু নৌকার তলার ভাটার জল কলকল করে বাঁধছে। আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারীরা ঘুমাচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো একটা অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ ঝিঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল, ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে পড়লাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। নৌকার মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, আরে উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। সে বললে, হ্যালা ওলা গো, শুনতে পাইছেন বাবু? সঙ্গী উঠে জিজ্ঞাসা করলে, কি কি হয়েছে মশাই, ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি?
আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও জোরে জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে বললে, এটা কি তবে? হে বাবু, মায়ে কীর্তি পাশার গড়। তবে তুই এত রাতে এখানে নৌকা আনলি কেন? বেকুব কোথাকার। মাঝি বললে, তিনজনে আছি বাবু বলে রাখলুম। ভাটা টানি নৌকা পিছায় যাইবার তো জোর ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত হোক না বিষয় হোক, আমরা কেমন হয়ে গেলুম। সঙ্গী বললেন, ওরে তোর কেরোসিনের ডিব্বাটা আগে জ্বাল, আলো জেলে বসে থাকা যাক। উফ, রাতও তো এখন অনেক দেরি। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে যেতে ঘুম ভেঙে গেল। আমি আরো দুবার নৌকা বেয়ে যেতে যেতে ও ডাক শুনিছি। সঙ্গী বললেন, এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানার বলা, এই অঞ্চলের কেউ লোকজন এখানে পা মারায় না। শুধু নৌকার মাঝিদের কাছে এটা সুপরিচিত। এর পিছনে অবশ্য একটা কারণ আছে, একটা ইতিহাস আছে। সেটা অবশ্য মাঝিদের পরিচিত নয়। সেইটাই আপনাকে বলি, শুনুন। তারপর ধূমায়িত কেরোসিনের ডিব্বার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম। 300 বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এ অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়ার রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদ আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের জন্য সেন পক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এত জঙ্গল ছিল না। এ সময় জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করতে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে এখন তার কোনো চিহ্ন নেই। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী ও দুর্ধর্ষ জমিদার ছিলেন। তাঁর রাজ্যে এমন সুন্দরী মেয়ে কম ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী কন্যা লুটপাট করা, এনার সেগুলো কাজে ব্যবহার হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের আর এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন।
চঞ্চল রায়ের তরুণ পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতন সস্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাতার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রানি হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচে তাজটা চাপা দেওয়া। যদিও এর আগে অনেকবার বালিশের নিচে তিনি সেটা খুঁজেছেন। তার প্রিয় তরবারি দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বার হারিয়ে গেল, আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তরল মস্তিষ্ক বন্ধু পত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচারে জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটি ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশিও হলেও বাইরে স্ত্রীকে বললেন, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর এখানে আসবে না। দিন কয়েক এইরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধু পত্নী কখন কি করে সেই ভয়েতে দিন কাটাতে লাগলো এবং নিজের বর্জায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী তাকে বললেন, এবার যখন সে আসবে এমন একটা বিশ্বাসী লোককে যেন তিনি আনেন যে তার জিনিসপত্রে চৌকি দেবে। নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলো। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বর্জার দক্ষিণ দিকের দিগ্লয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সেই অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উড়ু দেশে কিসের একটা খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে তিনি দেখতে পেলেন একটা অন্ধকার স্থানে তিনি শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের ভেজা মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন, আরো কত রাত কেটে গেল। কেউ তার জন্য কোনো খাদ্য না আনলে তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তারা তাকে না খেতে দিয়ে মেরে ফেলার জন্যই এনেছেন। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন সেই নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের দিবালক মিলিয়ে গেল। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধু পত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন।
লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো এসব স্বপ্ন নয় তো, কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগ্রাত্যের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যাচ্ছে। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে বতনু পত্নীর পশ্চাৎ পশ্চাৎ চলতে লাগলেন। একটা বক্রগতি পথের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পথ পার হওয়ার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনে খাল ধারে এসে উপস্থিত হয়েছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে যেন সে না খায়। এই খালটা সাঁতরে পার হয়ে যাওয়ার পরে সে যেন কিছু খেয়ে নেয়, তারপর শিগগিরই সেখান থেকে যেন পালিয়ে যায়। ব্যাপারটা কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধু পত্নীর মুখে যে চটুল হাস্যরেখার চিহ্নও নেই, তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ। তার চারধারে গাঢ় অন্ধকার, মাথার ওপরে আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোয়ার টানে তীরে হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি এসবের কিছু জানেন না। এসব হচ্ছে তার শ্বশুর ঠাকুর কীর্তিরায়ের কীর্তিকলাপ। এই জন্য তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন, আর গৌড়ের যাওয়ার কথা এসব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমাকে মা বলে। তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম, তাই লক্ষ্মীদেবী আজ তার কাছে আসতে পেরেছে। নরনারায়ণ বললেন, বড় বউ ঠাকুরন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন, আজ আবার সে ফিরে এলো। লক্ষ্মীদেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে উঠল। একটু ইতস্তত করে সে বলল, একটা কথা বলছি, এটা মনে রেখো। নরনারায়ণ রায় জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মীদেবী তখন বললেন যে এই সব যে কীর্তিকলাপ আমার শ্বশুর ঠাকুর করেছেন, কিন্তু তার জন্য শ্বশুর ঠাকুরের কোনো যেন অনিষ্ট চিন্তা সে যেন না করে। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো রকম অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী তখন বললেন, আমি ঠিক যাব, তুমি আমাকে চিন্তা করো না। আর তুমি যত দূর সম্ভব সাঁতরে গিয়ে তারপরে উঠো, তারপর পালিয়ে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন।
লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ আগেই বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটার দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুক রক্ত জমে গেল। সর্বনাশ! তবে কি এরা জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গ পথের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কিন্তু কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কেউ কোনোদিন দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করেছে শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসন্তার লক্ষণ সেনের মেয়ের সঙ্গে চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ় চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরুনির হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্নাস ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নব মল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষরা ছিল দুর্ধর্ষ ভূমি অধিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখে ছিপে সুরূপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্ত ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস, উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর, তার পরিচালনে 10খানা সুলুক চড়া ঘুরে গড়ের পাশের ছোট কালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নরওয়ার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার সামনে দাঁড় করালে।
গ্যাঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে দিয়ে গড়ের পশ্চিম দিক থেকে আক্রমণ করার জন্য আদিষ্ট হলো। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নৌরা শত্রুবহর কর্তৃক ছিপ আটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। 12 নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবু তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গৌড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডার সন্দ্বীপ খুব দূরে নয়, কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করতেই গড়ে হড়াহড়ি ছিল। বিকেলের দিকে রোজারিও কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপারে ঘিরে সন্ধ্যা নেমে এসেছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র একটি ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের ওপরে চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয় উন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতো বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল তার। তীব্র অনুশোচনায় তার মন তখন ভরে উঠল। তিনি করছেন কি? এইরকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায়ের হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদি বড় বিশেষ কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও কিন্তু সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র 2খানা সুলুপ খালের মুখে পাহারায় রেখে নরনারায়ণ রায় ফিরে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটি বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কিছু বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতেই তার কপালে ঘামে ভরে উঠল। সে বোঝালে কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো খুলে না দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল।
বহু অনুসন্ধানেও গড়ের কোনো অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এই রকম কীর্তি রায় আর তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো একটা নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন। তার আর কোনো সন্ধানই কেউ পেল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে। কেউ তার খবর জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটি খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যে, তার ভিতর কীর্তি রায়ের বিশাল গড়ের ধ্বংসস্তূপ এখনো বর্তমান দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে তুষার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এই বকুল গাছের সারার মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর সলু কাঁটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তার দক্ষিণে কুঁচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রতিত হাঙর মুখ পাথরের কড়ি ভাঙা থামের অংশ। 12 ভূঁইয়াদের বাংলা থেকে রাজা প্রতাপাদিত্য বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সন্ধ্যা সকালে তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলক্ত দাগ ফুটে উঠত। এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। গোখরো কেউটে সাপের দল ফনা ফেলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হেনতাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ে আলোর উৎক্ষেপণের লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকরা কতবার শুনেছে অন্ধকারে বনের মধ্যে গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে। এই ভয়ে বেশি রাত্রে পথে কেউ নৌকা বাইতে চায় না। ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে পড়লাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। নমস্কার, শেষ করলাম আজকের গল্প অভিশপ্ত, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অনেক আশীর্বাদ করবেন, আর সবাই ভালো থাকবেন। নমস্কার।